ছেলে বিয়ের প্রস্তাব দিল ড্রাইভিং স্কুলের প্রথম ক্লাসে। আমি বিশ্বাস করতে পারছিলাম না যখন আমার ছেলে সুমিত বলল, মা, তুমি যেমন করে স্টিয়ারিং ধরেছ, আমি চাই তুমি আমার জীবনের স্টিয়ারিংও ধরো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। এই নির্জন রাস্তায় আমরা নতুন যাত্রা শুরু করি। আমি হতবাক হয়ে তার দিকে তাকালাম। এই তো কিছুদিন আগে সে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে, আমাকে শেখাবে বলে জোর করে গাড়িতে তুলেছিল। নির্জন রাস্তার পাশে গাড়ি থামিয়ে সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত আবেগ, যা একজন ছেলের মায়ের প্রতি থাকা উচিত নয়। গাড়ির বন্ধ জানালা দিয়ে বাইরের গরম বাতাস ঢুকছিল, কিন্তু আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। এয়ার ফ্রেশনারের তীব্র লেবুর গন্ধে আমার মাথা ঘুরতে শুরু করল। সুমিত আমার কাপা হাত নিজের হাতে নিয়ে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক, কিন্তু আমি আর লুকিয়ে রাখতে পারছি না। সুমিত, তুমি কি বলছ? আমি কোনমতে উচ্চারণ করলাম। আমি তোমার মা। আমি জানি, মা। কিন্তু মন মানে না। সে আমার হাত আরও শক্ত করে ধরল। যখন তুমি স্টিয়ারিং ধরো, আমি কল্পনা করি আমরা একসাথে জীবনের রাস্তায় চলছি, স্বামী স্ত্রী হিসেবে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনিতা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম দেবাশিস সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, আর মালিনী। ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার পরিবারকে নিয়ে আমি খুব সুখী ছিলাম। দেবাশিস একজন সফল ব্যবসায়ী, কাজের মাঝেও সময় করে পরিবারকে সময় দেয়া। ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়ছে আর মালিনী স্কুলে ভালো ছাত্রী। কিন্তু একটা ঘটনা আমাদের পরিবারের সুখের সংসারে কালো ছায়া ফেলল। গত মাসে আমাদের বাড়িতে নতুন গৃহপরিচারিকা যোগ দিয়েছে। সাবিনা, বয়স ২০ হবে। সুন্দরী, ফর্সা রং, লম্বা কাজল টানা চোখ, হালকা লালচে ঠোঁট। মেয়েটা পড়ালেখা করতে চায়, তাই আমরা তাকে বাড়িতে থেকে কাজের পাশাপাশি পড়তে উৎসাহিত করি। কিন্তু প্রথম দিন থেকেই মনে হচ্ছিল ওর কাজের চেয়ে অন্য কিছুতে বেশি আগ্রহ। প্রথম দিনেই লক্ষ্য করেছিলাম, সাবিনা মাঝে মাঝেই আমার স্বামীর দিকে চোখ বড় করে তাকায়। যখনই দেবাশিস বাড়িতে আসে, সাবিনা কোনো না কোনো কাজে তার ঘরে ঢুকে পড়ে। আমি এসব লক্ষ্য করছিলাম, কিন্তু কিছু বলিনি। ভেবেছিলাম হয়তো আমার ভুল ধারণা। একদিন সকালে সাবিনা চা দিতে এসে আমাদের বেডরুমে ঢুকল। দেবাশিস তখন আধা ঘুমে। আমি বেডরুমের বাথরুমে ছিলাম। দরজা একটু ফাঁক ছিল। দেখলাম সাবিনা চা রেখে দেবাশিসের দিকে ঝুঁকে কি যেন বলল। দেবাশিস চমকে উঠল আর সাবিনা হাসতে হাসতে বেরিয়ে গেল। কি বলল ও? আমি বাথরুম থেকে বেরিয়ে জিজ্ঞেস করলাম। কি? কে? দেবাশিস অবাক হয়ে জিজ্ঞেস করল। সাবিনা। ও তোমাকে কি বলল? কিছু না। শুধু চা রেখে গেল, দেবাশিস উত্তর দিল, কিন্তু তার চোখে আমি কিছু একটা দেখলাম যা আমাকে অস্বস্তি দিচ্ছিল। এরপর থেকেই আমি সতর্ক হয়ে গেলাম। সাবিনার প্রতিটি চলাফেরা, কথাবার্তা লক্ষ্য করতে লাগলাম। আমি দেখলাম সে শুধু দেবাশিসের সাথেই নয়, আমার ছেলে জয়ের সাথেও খুব ভাব জমাতে চেষ্টা করছে। জয় কলেজ থেকে ফিরলেই সাবিনা তার ঘরে পানি বা স্ন্যাক্স নিয়ে যায়। এতে আমার মনে সন্দেহ আরও বাড়ল। একদিন রাতে আমি ঘুমাতে গিয়ে জানালার বাইরে কি যেন নড়াচড়া শুনলাম। বাইরে তাকিয়ে দেখলাম সাবিনা বাড়ির পেছনে একজন লোকের সাথে কথা বলছে। আমি জানালা একটু ফাঁক করে শুনলাম, সব ঠিক আছে। এখনো ৩ দিন সময় আছে। তারপর সবকিছু আমরা হাতে পেয়ে যাব। আমার বুকের ভিতর ধক করে উঠল। কি পরিকল্পনা করছে এরা? কার সাথে কথা বলছে সাবিনা? একটা বড় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছিলাম আমি। কিন্তু কিছু প্রমাণ ছাড়া দেবাশিসকে বললেও সে বিশ্বাস করবে না। তাকে এখন সাবিনার প্রতি একটু সহানুভূতি দেখাতে দেখছি আমি। পরের দিন সকালে সাবিনার ঘরে তালাবন্ধ অবস্থায় তার জিনিসপত্র দেখার সিদ্ধান্ত নিলাম। সাবিনা বাজারে গেছে, জয় কলেজে, মালিনী স্কুলে আর দেবাশিস অফিসে। বাড়িতে আমি একা। সাবিনার ঘরের দরজা খুলতে গিয়ে দেখি তালা বন্ধ। তবে জানালা খোলা। আমি জানালা দিয়ে ভিতরে ঢুকলাম। ঘরে ঢুকেই আমি স্তম্ভিত হয়ে গেলাম। সাবিনার বিছানার নিচে একটা ছোট্ট বাক্স। বাক্সটা খুলে দেখি তাতে একটা ফাইল, কিছু ছবি আর একটা ডায়েরি।
ফাইলটি খুলতেই আমার সামনে ভেসে উঠল আমাদের বাড়ির প্ল্যান। কিন্তু এই প্ল্যানে কিছু লাল দাগ, নির্দিষ্ট কোনো পথ চিহ্নিত করা। আমাদের বেডরুম, দেবাশিসের স্টাডি রুম, জয়ের রুম, সবকিছু চিহ্নিত করা। ছবিগুলো দেখে আমার চোখ কপালে উঠল। এগুলো সবই আমাদের বাড়ির ভিতরের ছবি, বিশেষ করে যেখানে আমরা মূল্যবান জিনিসপত্র রাখি, দেবাশিসের সেফ, আমার গয়না, এমনকি আমাদের ক্রেডিট কার্ড রাখার জায়গার ছবিও রয়েছে। ডায়েরিটা খুলে দেখি, তাতে লেখা, এই বাড়িতে ঢোকার পর আমার কাজ অর্ধেক শেষ। এখন আমার লক্ষ্য ঘরের প্রতিটি সদস্যকে জয় করা। পুরুষরা খুব সহজেই ফাঁদে পড়ে। প্রথমেই টার্গেট করছি স্বামীকে, তারপর ছেলে। মেয়েটা কোনো ব্যাপার না। আর মহিলা, সে তো নির্বোধ, বুঝতেই পারছে না কি ঘটছে। 2 দিন পর আসছে রাজু আর তার দল। এ বাড়ির সবকিছু ফাঁকা করে দেব আমরা। আমার রাগে ভয়ে উদ্বেগে হাত কাঁপতে লাগল। এই মেয়ে শুধু চোর নয়, আমাদের পরিবারকে ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে। কিন্তু আমি কি করব? পুলিশে খবর দিলে তারা ততক্ষণে সব প্রমাণ নষ্ট করে ফেলবে। আগে আমার সাবিনাকে সামলাতে হবে এবং তার সঙ্গীদের ফাঁদে ফেলতে হবে। আমি দ্রুত ছবি তুলে নিলাম আর সবকিছু যথাস্থানে রেখে জানালা দিয়ে বেরিয়ে এলাম। কিছুক্ষণ পরেই সাবিনা ফিরে এলো। সে যেন কিছুই না ঘটেছে এমন ভাব করে কাজ করতে লাগল। আমিও স্বাভাবিক থাকার চেষ্টা করলাম। সেদিন রাতে দেবাশিস ঘুমিয়ে পড়ার পর আমি আমার ফোন থেকে পুলিশের বন্ধু অনন্ত মিত্রকে ফোন করলাম। সে কলেজে আমার সহপাঠী ছিল, এখন পুলিশ কমিশনার। সব খুলে বললাম তাকে। অনন্ত সব শুনে বলল, তুমি চিন্তা করো না, আমরা পরিকল্পনা করছি। পরদিন সকালে আমাদের বাড়ির সামনে একটা নতুন লোক এলো। সে নিজেকে পরিচয় করালো প্লাম্বার হিসেবে। আপনাদের পাইপে সমস্যা আছে, একটু চেক করতে এসেছি। দেবাশিস অফিসে যাওয়ার আগে তাকে বাড়িতে ঢুকতে দিল। প্লাম্বার হিসেবে আসা লোকটি আসলে অনন্তের লোক। সে বাড়ির বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগিয়ে গেল, যা সরাসরি অনন্তের ফোনে কানেক্টেড। সব প্ল্যান করা হলো, 2 দিন পর যখন চোরেরা আসবে, পুলিশ তাদের হাতে নাতে ধরবে। সেই 2 দিন আমি সাবিনার প্রতিটি চলাফেরা লক্ষ্য করলাম। সে যখনই ফোন করত, আমি চুপি চুপি শুনতাম। একদিন শুনলাম সে কাউকে বলছে সব ঠিক আছে। কাল রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমি বাড়ির পেছনের দরজা খুলে দেব। তুমি আর তোমার লোকজন তখন ঢুকবে কি? আমি অনন্তকে জানালাম। সে বলল, তুমি একটা ঘুমের ওষুধ সাবিনাকে খাইয়ে দিও। আমরা তোমাদের পরিবারকে রক্ষা করব আর চোরদের ধরব। পরদিন সন্ধ্যায় আমি সাবিনার জন্য একটা বিশেষ ডেজার্ট বানালাম, চকোলেট মুস। তাতে মিশিয়ে দিলাম ঘুমের ওষুধ। সাবিনা খুব আনন্দের সাথে খেল। আমি ভাবলাম, তোমার আনন্দ আর কিছুক্ষণ। রাত 9টার দিকে সাবিনা ঘুমিয়ে পড়ল। আমি নিশ্চিত হলাম সে গভীর ঘুমে আছে। তারপর সবাইকে জানালাম যে আজ রাতে চোর আসতে পারে। দেবাশিস প্রথমে বিশ্বাস করতে চাইছিল না, কিন্তু অনন্ত আমাদের বাড়িতে এসে তাকে সব প্রমাণ দেখাল। রাত 12টার দিকে আমরা সবাই লাইট বন্ধ করে দিলাম, যেন মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা গেস্ট রুমে বসে অনন্তের ফোনে বাড়ির সব ক্যামেরার ফুটেজ দেখছিলাম। একটু পরেই দেখলাম পেছনের দরজায় একটা ছায়ামূর্তি। তারপর আরও 3-4 জন লোক আসল। আমাদের কাজ ছিল শুধু অপেক্ষা করা। অনন্ত এবং তার টিম গোপনে বাড়ির পেছনে লুকিয়েছিল। চোরেরা যখন দরজা খুলতে চেষ্টা করছিল, অনন্ত ফোনের সংকেত দিল, এখন। হঠাৎ সবগুলো লাইট জ্বলে উঠল। চারদিক থেকে পুলিশ এসে চোরদের ঘিরে ফেলল। তারা প্রতিরোধ করতে গিয়েও পারল না। আরও আশ্চর্যের বিষয়, যে লোকটির সাথে সাবিনা যোগাযোগ করছিল, সে আসলে একটা বড় চোর চক্রের নেতা, রাজু সরকার, যাকে পুলিশ অনেক দিন ধরে খুঁজছিল। চোরদের গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর সাবিনা ঘুম থেকে উঠল। সে দেখল সমস্ত বাড়ি আলোকিত, আর তার সামনে আমি, দেবাশিস, অনন্ত আর আরও কয়েকজন পুলিশ অফিসার। সে হতভম্ব হয়ে গেল। কি হচ্ছে, সে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল। তোমার খেলা শেষ, সাবিনা, আমি শান্তভাবে উত্তর দিলাম। আমরা সব জানি। পুলিশ সাবিনাকেও গ্রেফতার করল। পরে জানা গেল সাবিনা আসলে এই চোর চক্রের একজন গুরুত্বপূর্ণ সদস্য। তারা ধনী পরিবারে কাজের মেয়ে হিসাবে ঢুকে বাড়ির সব তথ্য সংগ্রহ করে তারপর চুরি করত। এই ঘটনার পর দেবাশিস আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার বুদ্ধিমত্তা না থাকলে আমরা সব হারিয়ে ফেলতাম। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর মালিনী খুব উত্তেজিত হয়ে আমাকে কি সুপার মম ঘি বলে ডাকতে লাগল। আমি হাসলাম, কিন্তু ভিতরে ভিতরে আমি জানি আমাদের যাত্রা এখনও শেষ হয়নি।
কারণ চোর চক্রের নেতা রাজু সরকারের একজন উপরের লোক আছে যে এখনও ধরা পড়েনি। অনন্ত আমাকে বলেছে তুমি সাবধান থেকো। এটা একটা বড় চক্র। আমরা তোমাকে রক্ষা করব। আর এভাবেই আমার জীবন বদলে গেল। এখন আমি শুধু একজন গৃহিণী নই, একজন অভিনব গোয়েন্দা। অনন্ত আমাকে তার গোপন মিশনে সাহায্য করতে অনুরোধ করেছে। এখন পর্যন্ত আমি 3টি বড় চোর চক্র উদ্ঘাটন করতে সাহায্য করেছি। একদিন অনন্ত আমাকে একটি ফাইল দিয়ে বলল, অনিতা, তোমার পরবর্তী মিশন। আমাকে তোমার সাহায্য দরকার। ফাইল খুলে আমি দেখলাম সেখানে একটি বিলাসবহুল হোটেলের ছবি। হোটেলের নাম মিরাজ প্যালেস। আমি অনন্তের দিকে তাকালাম। এই হোটেলে একটি বড় ষড়যন্ত্র চলছে। আমাদের অন্তত 3 সপ্তাহের জন্য সেখানে যেতে হবে। তুমি একজন ধনী ব্যবসায়ীর স্ত্রী হিসেবে যাবে, আর আমি তোমার চাকর হিসেবে গিয়ে। আমি একটু ভয় পেলাম। দেবাশিস কি জানে? হ্যাঁ, সে জানে। সে তোমাকে সাহায্য করতে চায়। আমরা তাকে সবকিছু বলেছি। আমি একটু ভাবলাম, এটা একটা বড় সুযোগ, বিপজ্জনকও বটে। কিন্তু আমি মুখ থেকে বের করে ফেললাম, আমি রাজি। এবং এভাবেই আমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল। একজন সাধারণ গৃহিণী থেকে একজন গোয়েন্দা। আমি জানি না এই নতুন পথে কি আছে আমার জন্য। কিন্তু আমি জানি যতই বিপদ হোক না কেন, আমি এবং আমার পরিবার একসাথে এটা সামলাব। হোটেল মিরাজ প্যালেসে পৌঁছালাম আমি। এবার আমার নাম শ্রীমতী মেঘনা বসু, এক ধনী ব্যবসায়ীর স্ত্রী, যিনি বিদেশ ভ্রমণে গেছেন। আমার সাথে আছে আমার বিশ্বস্ত সহকারী রাজীব, আসলে অনন্ত। হোটেলে ঢুকতেই আমি অনুভব করলাম কেন এই হোটেলটি এত বিখ্যাত। আকাশছোঁয়া ছাদ, চকচকে মার্বেল মেঝে, সোনালি আলোর ঝাড়, দামি আসবাবপত্র, সবকিছুই বলছে এখানে বিত্তশালী মানুষদের আনাগোনা। আমাকে হোটেলের সবচেয়ে দামি সুইটে রাখা হল। সুইট নম্বর 1001, একটি রাজকীয় প্রাসাদের মতো। আমার মিশন হল এই হোটেলে একটি রহস্যময় ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা, বিজয় মালহোত্রা। বিজয় মালহোত্রা একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। দেখতে চমৎকার, বয়স 40-এর আশেপাশে। অনন্ত আমাকে জানিয়েছে এই লোকটি নাকি আন্তর্জাতিক অস্ত্র পাচার, মানব পাচার এবং মাদক পাচারের সাথে জড়িত। তবে এর বিরুদ্ধে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। মিরাজ প্যালেসে তার সাথে এক গোপন বৈঠক হবে তার ব্যবসার সহযোগীদের সাথে। পরদিন সকালে আমি হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে গেলাম। সেখানে দেখলাম একজন লোক, যার মিল অনন্ত আমাকে দেখানো ফটোর সাথে। বিজয় মালহোত্রা। সে একটি টেবিলে বসে আছে, তার সাথে একজন সুন্দরী মহিলা। তারা কি নিয়ে আলোচনা করছে কে জানে। আমি নিজের ভূমিকায় মগ্ন হয়ে একটি টেবিলে বসলাম, যা থেকে আমি বিজয়কে দেখতে পারি। আমি যেন একজন ধনী, অহংকারী মহিলা, যে নিজের শৌখিন জীবন উপভোগ করছে, এটাই আমার ভূমিকা। ওয়েটার এসে অর্ডার নিল। আমি খেতে খেতে লক্ষ্য করছিলাম বিজয়ের প্রতিটি চলাফেরা। হঠাৎ একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। বিজয় তার সঙ্গীর সাথে কথা বলতে বলতে হঠাৎ উঠে দাঁড়াল আর আমার দিকে এগিয়ে এল। আমার বুক ধড়ফড় করে উঠল। সে কি আমাকে চিনে ফেলেছে? আপনি কি শ্রীমতী মেঘনা বসু? বিজয় চমৎকার হাসি দিয়ে জিজ্ঞেস করল। আমি একটু চমকে উঠলাম, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিলাম। হ্যাঁ, আমি মেঘনা। আপনি কি করে জানলেন? হোটেলের ম্যানেজার আপনার কথা বলেছিল। একজন বিখ্যাত ব্যবসায়ীর স্ত্রী এখানে এসেছেন। আমি বিজয় মালহোত্রা। সে হাত বাড়িয়ে দিল। আমি হাত মিলিয়ে বললাম, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগল। আজ সন্ধ্যায় হোটেলে একটি ছোট আয়োজন আছে। আমি আশা করি আপনি যোগ দেবেন, বিজয় বলল। অবশ্যই, আমি হাসি দিয়ে উত্তর দিলাম। বিজয় চলে গেল, আর আমি ভাবতে লাগলাম, এটা একটা বড় সুযোগ। সন্ধ্যায় আমি হয়তো বিজয়ের সহযোগীদের সম্পর্কে জানতে পারব। আমি দ্রুত অনন্তকে সব জানালাম। সে উৎসাহিত হয়ে উঠল। এটা একটা দুর্দান্ত সুযোগ। তুমি সেই পার্টিতে যাও। আমি পেছন থেকে নজর রাখব। সন্ধ্যা হতেই আমি সজ্জিত হলাম। একটি লাল রঙের গাউন পরলাম, কানে দামি হীরার দুল আর গলায় একটি সুন্দর হার। এসবই অনন্ত আমাকে দিয়েছিল মিশনের জন্য। মনে রেখো, এই গাউনের ভিতরে একটি ছোট ক্যামেরা লাগানো আছে, অনন্ত আমাকে মনে করিয়ে দিল। তোমার হারটিতে একটি মাইক্রোফোন আছে, যা দিয়ে আমরা সব কথাবার্তা শুনতে পারব। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। এই জীবন কত রোমাঞ্চকর! আমি কখনো ভাবিনি যে আমার মতো একজন সাধারণ গৃহিণী একদিন এমন গোপন মিশনে অংশ নেবে। হোটেলের বলরুমে পার্টি শুরু হয়েছিল।
আমি যখন ঢুকলাম প্রায় 50 জন লোক সেখানে উপস্থিত। সবাই দামি পোশাকে সজ্জিত, হাতে শ্যাম্পেনের গ্লাস। আমি একটি গ্লাস নিয়ে ঘরের একপাশে দাঁড়ালাম। বিজয় আমাকে দেখেই এগিয়ে এলো। শ্রীমতী বসু, আপনি এসেছেন। আসুন, আমি আপনাকে কিছু বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিই। আমি তার সাথে গেলাম। সে আমাকে নিয়ে গেল একটি ছোট দলের কাছে, যারা একটি কোণায় দাঁড়িয়ে কথা বলছিল। তাদের মধ্যে একজন ছিল সেই মহিলা যাকে আমি সকালে বিজয়ের সাথে দেখেছিলাম। শ্রীমতী বসু, এরা আমার বন্ধু। রাজা সিংহ। বিজয় একজন লম্বা ফর্সা লোকের দিকে ইশারা করল। নন্দিনী শর্মা সকালের সেই মহিলার দিকে ইশারা করল। এবং আহমেদ হোসেন একজন মধ্যবয়সী লোকের দিকে ইশারা করল, যার চোখে একটা অদ্ভুত শীতলতা ছিল। আমি সবার সাথে পরিচিত হলাম। এরা সবাই খুব ভদ্র ছিল, কিন্তু আমি অনুভব করলাম যে এদের মধ্যে একটা অদৃশ্য টেনশন রয়েছে। শ্রীমতী বসু, আপনার স্বামী কোথায়? রাজা সিংহ জিজ্ঞেস করল। তিনি বিদেশে ব্যবসার কাজে গেছেন। আমি একা এসেছি, আমি উত্তর দিলাম। আপনি কি জানেন তিনি কোন ধরনের ব্যবসা করেন? আহমেদ হোসেন জিজ্ঞেস করল, তার চোখে একটা অদ্ভুত চাহনি। আমি জানতাম যে এটি একটি প্রশ্নের ফাঁদ। অবশ্যই জানি। আমরা সবসময় সব বিষয়ে আলোচনা করি। তবে আমি ব্যবসার বিষয়ে খুব একটা মাথা ঘামাই না। আমি আমার নিজের জীবন উপভোগ করতে বেশি পছন্দ করি। বিজয় হাসল। এটাই তো হওয়া উচিত। আসুন, আমরা খাবারের দিকে যাই। খাবারের টেবিলে গিয়ে আমি লক্ষ্য করলাম যে রাজা আর আহমেদ কোণায় দাঁড়িয়ে কিছু নিয়ে তর্ক করছে। আমি ধীরে ধীরে তাদের কাছাকাছি গেলাম, যাতে তাদের কথা শুনতে পারি। পণ্যগুলো কাল রাতে আসবে। তুমি নিশ্চিত করো যে সব ঠিকমতো হয়, রাজা বলছিল। এবার কতগুলো এসেছে? আহমেদ জিজ্ঞেস করল। 12টি। সবগুলোই উচ্চ মূল্যের। বিশেষ করে একটি, যা একা $1 মিলিয়ন দাম পাবে, রাজা উত্তর দিল। আমি বুঝতে পারলাম যে তারা কিছু একটা পাচার করার কথা বলছে। আমার কানের মাইক্রোফোন ধরে নিয়েছে এই কথোপকথন, তাই অনন্ত এখন সবকিছু শুনতে পাচ্ছে। হঠাৎ নন্দিনী আমার পাশে এসে দাঁড়াল। আপনি কি এদের কথা শুনছেন? সে সন্দেহজনকভাবে জিজ্ঞেস করল। আমি একটু চমকে উঠলাম, কিন্তু দ্রুত সামলে নিলাম। ওহ, আমি শুধু খাবার নিচ্ছিলাম। ওরা কি নিয়ে কথা বলছে? ব্যবসার কথা, নন্দিনী সংক্ষিপ্ত উত্তর দিল। সে আমার দিকে ভালো করে তাকাল। আপনি কি সত্যিই মেঘনা বসু? আমার বুক ধড়ফড় করে উঠল। অবশ্যই। আপনি এমন প্রশ্ন কেন করছেন? শুধু একটা ধারণা, নন্দিনী বলল একটু হেসে। আপনার কাছে আপনার পরিচয়পত্র আছে? আমি আমার ব্যাগ থেকে একটি আইডি কার্ড বের করলাম, যা অনন্ত আমাকে দিয়েছিল। সেখানে আমার নাম লেখা ছিল মেঘনা বসু, আর একটি ছবি ছিল, যা আসলে আমারই, তবে খুব সুন্দর করে ফটোশপ করা। নন্দিনী আইডি দেখে সন্তুষ্ট হয়ে বাকিদের কাছে ফিরে গেল। আমি একটু স্বস্তি পেলাম। রাতে যখন পার্টি শেষ হল, বিজয় আমার কাছে এলো। শ্রীমতী বসু, আপনাকে একটা প্রস্তাব দিতে চাই। আমরা কাল রাতে একটি ছোট বন্ধুদের সাথে ডিনার করব। আমি আশা করি আপনি যোগ দেবেন। বিশেষ অতিথি হিসেবে। আমি মুহূর্তের জন্য ভাবলাম। এটা হতে পারে সেই সময় যখন তারা পাচারের সামগ্রী নিয়ে আলোচনা করবে। অবশ্যই। আমি খুব আনন্দিত হব। ভালো। রাত 9টায় আমার প্রাইভেট সুইটে। সুইট নম্বর 1805। বিজয় চলে গেল, আর আমি আমার সুইটে ফিরে এলাম। অনন্ত সেখানে অপেক্ষা করছিল। তুমি দুর্দান্ত কাজ করেছ, সে আমাকে বলল। আমরা সব শুনেছি। এবার আমাদের আরও তথ্য দরকার, বিশেষ করে সেই পাচারের সামগ্রী সম্পর্কে। আমি কাল রাতে বিজয়ের সুইটে যাচ্ছি। সেখানে হয়তো আরও তথ্য পাব, আমি বললাম। সেটা বিপজ্জনক হতে পারে, অনন্ত উদ্বিগ্ন কণ্ঠে বলল। তুমি একা যাবে? তাছাড়া উপায় কি? তারা শুধু আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তুমি সাবধানে থাকবে। আমি হোটেলের কাছেই থাকব। কোনো বিপদ হলে তুমি তোমার হাতটি খুলে ফেলবে। আমরা সেটা একটা সংকেত হিসেবে ধরব। আমি রাজি হলাম। সেই রাতে আমি বারবার ভাবলাম, আমি কি ঠিক করছি? এই বিপজ্জনক খেলায় যোগ দিয়ে আমি কি আমার পরিবারকে বিপদে ফেলছি? কিন্তু তারপর ভাবলাম, এই ধরনের লোকেরা যত শীঘ্র সম্ভব ধরা পড়া উচিত, যাতে আরও মানুষ তাদের হাতে ভুক্তভোগী না হয়। পরদিন সারাদিন আমি হোটেলে ঘুরে বেড়ালাম, বিজয় আর তার দলের লোকদের নজরে রাখার চেষ্টা করলাম। দুপুরে আমি দেখলাম একটি লোক হোটেলে ঢুকল, যার হাতে একটি বড় ব্রিফকেস।
সে সোজা রিসেপশনে গিয়ে বিজয়ের সুইটের নম্বর জিজ্ঞেস করল। আমি ভাবলাম, এটা কি সেই পাচারের সামগ্রী? সন্ধ্যা নামল। আমি আবার সেজেগুজে প্রস্তুত হলাম। কালকের গাউনের বদলে একটি নীল রঙের পোশাক পরলাম, আবার সেই হার পরলাম যাতে মাইক্রোফোন লাগানো আছে। ঠিক রাত 9টায় আমি বিজয়ের সুইটে পৌঁছালাম। দরজা খুলে দিল এক ভৃত্য। ভিতরে প্রবেশ করে দেখলাম সব লোক উপস্থিত, যাদের সাথে কাল পরিচয় হয়েছিল, রাজা, আহমেদ, নন্দিনী। আর ছিল দুজন নতুন লোক, যাদের পরিচয় করানো হল হরিশ মিত্র এবং ওমর খান হিসেবে। শ্রীমতী বসু, আসুন। বিজয় আমাকে অভিবাদন জানাল। আপনার জন্য একটা বিশেষ আসন রেখেছি। আমি টেবিলে বসলাম। টেবিলে নানা ধরনের খাবার সাজানো। বিজয় নিজে ওয়াইন পরিবেশন করল সবাইকে। আজ একটি বিশেষ অনুষ্ঠান, বিজয় ঘোষণা করল। আমরা সবাই এখানে একটি বিশেষ কারণে গিয়ে। আমি লক্ষ্য করলাম টেবিলের একপাশে সেই ব্রিফকেসটি রাখা আছে, যা আমি দুপুরে দেখেছিলাম। আমাদের বিশেষ সংগ্রহ এবার সম্পূর্ণ হয়েছে, বিজয় বলল। সে ব্রিফকেসটির দিকে এগিয়ে গেল। এই সংগ্রহের জন্য আমরা অনেক অপেক্ষা করেছি। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। এই তো সেই মুহূর্ত যখন আমি জানতে পারব তারা কি পাচার করছে। বিজয় ব্রিফকেসটি খুলল। আমি আমার গলার কাছে লাগানো ক্যামেরাটি ঠিক করলাম, যাতে সবকিছু স্পষ্ট ধারণ করতে পারে। ব্রিফকেস খুলে বিজয় বের করল একটি কাঠের বাক্স। সে বাক্সটি খুলল, আর আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। বাক্সের ভিতরে ছিল 12টি ছোট পুতুল, প্রত্যেকটি মানুষের আকৃতির। এগুলো ছিল হাড়ের তৈরি, প্রাচীন দেখতে। এই পুতুলগুলো 1000 বছরের পুরনো, বিজয় ব্যাখ্যা করল। এগুলো চীনের হান রাজবংশের সময়কার। এক একটি পুতুলের দাম লাখ লাখ ডলার। আমি বুঝতে পারলাম এরা প্রাচীন শিল্পবস্তু পাচার করছে। এগুলো চুরি করা সম্পদ, যা বিদেশে বিক্রি করা হবে। বিশেষ করে এই একটি। বিজয় একটি পুতুল হাতে তুলে নিল। এটি সম্রাট চীন শি হুজাংয়ের কবর থেকে পাওয়া গেছে। এটির দাম $1 মিলিয়ন বেশি। দুর্দান্ত, আমি মন্তব্য করলাম, যেন আমি সত্যিই মুগ্ধ। শ্রীমতী বসু, বিজয় আমার দিকে তাকাল। আপনার স্বামী যে ধরনের ব্যবসা করেন, তাতে হয়তো তিনি এই ধরনের আইটেম কিনতে আগ্রহী হতে পারেন। আমি অনুভব করলাম যে বিজয় আমাকে পরীক্ষা করছে। হতে পারে। আমি তাকে জানাব। তিনি এই ধরনের সংগ্রহ পছন্দ করেন। ভালো, বিজয় হাসল। আপনি এসব পছন্দ করেন? আমি প্রাচীন জিনিস খুব একটা বুঝি না, আমি হাসি দিয়ে বললাম। কিন্তু এগুলো সুন্দর দেখাচ্ছে। নন্দিনী এবার আমার পাশে এসে বসল। আপনার স্বামী কি কখনো এই ধরনের জিনিস ব্যবসা করেছেন? আমি একটু অস্বস্তি বোধ করলাম। আমি ঠিক জানি না। তিনি আমার সাথে ব্যবসার সব বিষয় নিয়ে আলোচনা করেন না। কিন্তু আপনি তো একটু আগেই বললেন যে আপনারা সব বিষয়ে আলোচনা করেন। নন্দিনী কৌতূহলী চোখে আমার দিকে তাকাল। আমি বুঝলাম আমার একটা ভুল হয়েছে। ওহ হ্যাঁ, আমরা করি। কিন্তু ব্যবসার বিষয়ে আমি খুব একটা মনোযোগ দিই না, তাই মনে থাকে না। নন্দিনী এবার স্পষ্টভাবে সন্দেহ করছিল। আমি আপনার নাম আগে কোথাও শুনেছি বলে মনে হচ্ছে, সে বলল। আপনি কি কখনো দিল্লিতে ছিলেন? আমি জানতাম যে আমার কভার স্টোরিতে দিল্লি ছিল না। না, আমি কখনো দিল্লিতে যাইনি। আমরা মূলত মুম্বাইতে থাকি।